করোনায় বিদ্যালয় ছুটি রয়েছে। এই বিদ্যা আর আলয় দুটো শব্দ ব্যবহার না করে যদি আমরা একটা শব্দ ব্যবহার করি তাহলে সেটা কেমন হয়? স্নেহের শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সেটা ভালো হবে যে আমরা বিদ্যা আলয় শব্দ দুটো শব্দ না লিখে একটা শব্দ যদি লিখি। দেখো, এই বিদ্যা আর আলয় এই দুটো শব্দের পরিবর্তে যখন আমরা একটি শব্দ লিখি তখন এটা উচ্চারণের সুবিধা হয়, শ্রুতিমধুর হয়। হ্যাঁ, এই সুবিধা রয়েছে। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন দেখো এখানে এই ধ্বনিটি আর এই ধ্বনিটি, এই দুটা ধ্বনি একটা ধ্বনিতে, দুটা বর্ণ একটা বর্ণে বা দুটা ধ্বনি একটা ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। তো কথা বলার সময় এভাবে আমরা পাশাপাশি দুটি ধ্বনি যখন একসাথে উচ্চারণ করি তখন এই বিষয়টাকে বলা হয় সন্ধি। নিশ্চয়ই তো আমরা বুঝে গেছো যে আমরা আজকে কি আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সন্ধি। তোমরা একটু তোমাদের খাতায় লিখে নাও, আমাদের আজকে পাঠের বিষয় সন্ধি। আচ্ছা, আমরা একটা সংজ্ঞায় অলরেডি চলে এসেছি, সেটা হলো পাশাপাশি। সন্নিহিত বা পাশাপাশি, সন্নিহিত কথাটার অর্থ হলো পাশাপাশি। সন্নিহিত বা পাশাপাশি, সন্নিহিত বা পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে, দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি বলে। তাহলে দেখো, আমরা কিন্তু লিখেছি সন্নিহিত। সন্নিহিত মানে কি? পাশাপাশি। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। তার মানে সন্ধি শব্দের অর্থ হলো মিলন। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন বা একত্রীকরণ। আমরা দুটোকে, যেমন দেখো, আমরা যদি একটা উদাহরণ লিখি, সিংহ যোগ আসন। হ্যাঁ, এই সিংহ, দেখো এই হর মধ্যে একটা অ আছে, তাই না? আমরা জানি যে হরচিহ্নযুক্ত হয়ের সাথে একটা অ মিলে একটা পূর্ণ হ হয়। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এই হর মধ্যে একটা অ আছে, সেই অ আর এই আ মিলে, হ্যাঁ, সেই আ মিলে কি হয়? সিং হা। আমি একটু আকারটা বড় করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে দেখো, এখানে হ ছিল, এখন হর সাথে কি হয়েছে? একটা আকার হয়েছে। কোথায় পেয়েছি এই আকার? এই হর মধ্যে অ আছে আর এই আ, অ প্লাস আ, এই অ এর সাথে আ যুক্ত হয়ে এই যে আকারটা বড় করে দিয়েছি, এই আকারটা। আর বাকি হলো এখানে যে শন আছে, এই শনটাই যে বাকি লিখলাম। অর্থাৎ তাহলে কি হয়ে গেল? সিংহাসন। তাহলে দেখো, আমরা বলতে পারি কি, যে সন্নিহিত বা পাশাপাশি দুটি, দেখো, সন্নিহিত বা পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। আমরা দেখতে পেয়েছি উদাহরণে, দেখো এই যে হ, যদি আমরা হটা উচ্চারণ করি হ, তাহলে হর মধ্যে একটা অ আছে, সেই অ এবং আসনের আ, এই অ এবং এই আ মিলে আয়ে পরিণত হয়। অ এবং আ মিলে আয়ে পরিণত হয় এবং সেই আকে আকার হিসাবে আমরা এই যে দেখো এখানে লিখেছি। হ্যাঁ, এই আকারটা লিখেছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? যে পাশাপাশি বলতে দেখো, প্রথম শব্দের শেষের ধ্বনি এবং প্রথম শব্দের শেষের বর্ণ বা ধ্বনি এবং পরের শব্দের প্রথম বর্ণ, এই দুটোর মিল হয় সন্ধিতে। সন্ধির সময় কিন্তু অন্য ধ্বনি বা বর্ণের মিল হয় না। তাহলে
সন্ধিতে কোন কোন ধ্বনিবর্ণের মিলন হয়? প্রথম শব্দের শেষের ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি, এরা পাশাপাশি আছে। দেখো এর পাশে এই আছে, এজন্য আমরা বলেছি পাশাপাশি। হ্যাঁ, যেহেতু এটা একটা অংশ, একটা বর্ণ, এটা একটা বর্ণ। হ্যাঁ, তাহলে এই জন্য দুটি বলেছি এবং এই দুটির মিল। আমরা জানি যে সন্ধিতে 4 ধরনের মিল হয়। সন্ধিতে 4 ধরনের ধ্বনির মিল হয়। কখনো দুটা মিলে একটা হয়, কখনো দুইটা মিলে দুইটার একটা বাদ পড়ে যায়, কখনো ভিন্ন আরেকটা হয়, আবার দুইটার পরিবর্তে নতুন আরেকটা হয়। এভাবে সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিল হয়। কয় ধরনের? 4 ধরনের। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিল হয়। তাহলে দেখো, আমরা জানি বাংলা ভাষায় যে সকল শব্দ রয়েছে, এসব শব্দের মধ্যে কিছু দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে, আবার কিছু তৎসম শব্দ রয়েছে। তো এজন্য যে সন্ধির শ্রেণীবিভাগটা দেখো এভাবে করা যেতে পারে যে আমরা সন্ধিকে 2 ভাগে ভাগ করতে পারি। যেহেতু কিছু আছে বাংলা শব্দ আর কিছু আছে আমাদের তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে আগত শব্দ। তো এই জন্য আমরা এই সন্ধিকে 2 ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হলো বাংলা সন্ধি। বাংলা সন্ধি মানে হলো বাংলা শব্দের সন্ধি। বাংলা সন্ধি মানে কি? বাংলা শব্দের সন্ধি। হ্যাঁ, আর কিছু শব্দ রয়েছে যেহেতু তৎসম, তাই এগুলোকে আমরা বলতে পারি তৎসম সন্ধি। তৎসম সন্ধি মানে তৎসম শব্দের সন্ধি, এটাকে আমরা বলবো তৎসম শব্দের সন্ধি, আর এটাকে বলবো বাংলা শব্দের সন্ধি। এখন দেখো, এই বাংলা শব্দের সন্ধিগুলোকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো স্বরসন্ধি, একটা হলো স্বরসন্ধি, আরেকটা হলো কি ব্যঞ্জন সন্ধি। বলো তো কি কি বাংলা সন্ধি 2 প্রকার? একটা হলো স্বরসন্ধি, আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে না পারো বা কোনো প্রশ্ন যদি থাকে, সেই ক্ষেত্রে লাইভ ক্লাসের যে বড় সুবিধাটা সেটা হলো তোমরা তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু আমাকে লাইভেই করতে পারবে। অর্থাৎ এই আমাদের লাইভে প্রশ্ন করলে সেখান থেকে কিন্তু আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা লাইভ ক্লাসের একটি বড় সুবিধা। তো কমেন্ট বক্সে প্রশ্ন করবে, যদি কিছু না বুঝে থাকো আমরা সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের উত্তর দিব। তো এখন দেখো, এই বাংলা শব্দের সন্ধি আর তৎসম শব্দের সন্ধি, এই তৎসম শব্দের সন্ধিকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। দেখো, তৎসম শব্দের সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বরসন্ধি, হ্যাঁ, আরেকটা হলো কি ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, এবং আরেকটা হলো আরেকটা কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা হলো বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। হ্যাঁ, তাহলে দেখো আমরা সন্ধিকে 2 ভাগে ভাগ করেছি, কারণ বাংলা ভাষায় তৎসম শব্দ বড় একটা স্থান জুড়ে রয়েছে। বাংলা ভাষায় তৎসম শব্দ বড় একটা অংশ জুড়ে রয়েছে, যে কারণে বলা হয়েছে যে তৎসম শব্দের সন্ধি আর কিছু বাংলা শব্দের সন্ধি রয়েছে। বাংলা শব্দের সন্ধিকে আমরা 2 ভাগে ভাগ করেছি। কি কি? স্বরসন্ধি আর হলো ব্যঞ্জন সন্ধি। দেখো, বাংলা শব্দের সন্ধি, স্বরসন্ধি আর হলো ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির বা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি হয় সেটা হলো স্বরসন্ধি। আর ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বা ব্যঞ্জনের সাথে স্বর বা স্বরের সাথে ব্যঞ্জন, এভাবে যে সন্ধি হয় সেটা হলো ব্যঞ্জন সন্ধি। এই 2 প্রকার। আবার তৎসম শব্দের সন্ধিতেও কিন্তু স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি রয়েছে। এখানে আমরা বাড়তি দেখতে পাচ্ছি বিসর্গ সন্ধি। আচ্ছা, এখন এই যে বিসর্গ সন্ধি, তো এই বিসর্গ সন্ধিটা কেন এই বাংলা শব্দের সন্ধির মধ্যে নেই? এর কি কোনো কারণ আছে? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণটা হলো এই
এই যে আমরা বিসর্গ ব্যবহার করি, লক্ষ্য করো, এই যে বিসর্গ ব্যবহার করি, তোমরা অবশ্যই বিসর্গ লেখার সময় এভাবে লিখবে। এভাবে কিন্তু এটা কিন্তু বিসর্গ না, এটা কিন্তু কোলন চিহ্ন, এটা বিরাম চিহ্ন। হ্যাঁ, আবার যেখানে কোলন দরকার সেখানেও বিসর্গ ব্যবহার করবে না, যেখানে বিসর্গ দরকার সেখানেও কোলন ব্যবহার করবে না। তাহলে এই যে বিসর্গ, এই বিসর্গের ব্যবহার বাংলা শব্দে, খাঁটি বাংলা শব্দে নেই। আমাদের যে বাংলা শব্দ রয়েছে, এই বাংলা শব্দের মধ্যে কিন্তু বিসর্গের ব্যবহার নেই। এই জন্য কিন্তু বিসর্গ সন্ধিটা এই বাংলা শব্দের ভিতরে নেই। আমি আবার বলি, বিসর্গের ব্যবহার এই যে খাঁটি বাংলা শব্দ বা বাংলা শব্দ, এই বাংলা শব্দের মধ্যে বিসর্গের ব্যবহারই নেই। তো বিসর্গ সন্ধি বাংলা শব্দে আসবে কোথা থেকে? যেহেতু বিসর্গের ব্যবহার আছে তৎসম শব্দে, বিসর্গের ব্যবহার আছে কোথায়? তৎসম শব্দে। তৎসম শব্দে যেহেতু বিসর্গের ব্যবহার আছে, তাই বিসর্গ সন্ধি তৎসম সন্ধির অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা এবার তৎসম শব্দের স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। তোমাদের খাতায় একটু লিখে নাও, তৎসম শব্দের স্বরসন্ধি। তৎসম শব্দের স্বরসন্ধি একটু লিখে নাও। তৎসম শব্দের স্বরসন্ধি। তৎসম শব্দের স্বরসন্ধি দেখো, তৎসম শব্দের স্বরসন্ধিটা খুবই সহজ। আমরা বলতে পারি যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের বা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে তৎসম শব্দের স্বরসন্ধি বলে। হ্যাঁ, আমরা আগেই জেনেছি স্বরসন্ধি মানে হলো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির বা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনের সন্ধি হলো স্বরসন্ধি। তো এখন দেখো, তৎসম শব্দের স্বরসন্ধির বেশ কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, যেমন ধরো অ বা আয়ের পরে যদি অ বা আ থাকে, তাহলে উভয় মিলে আ হয় এবং আকে আকার হিসাবে লেখা হয়। এখানে কিন্তু 4টা সূত্র আছে দেখো, অ এর সাথে অ, হ্যাঁ, আবার অ এর সাথে আ, আবার আয়ের সাথে অ, আবার আয়ের সাথে আ। এখানে 4টা সূত্র রয়েছে মূলত এর মধ্যে। হ্যাঁ, আমরা যে কোনো একটা উদাহরণ লিখি। হ্যাঁ, যেমন আমরা যদি লিখি রত্ন যোগ আকর সমান কি রত্নাকর। আমার লেখা কি দেখা যাচ্ছে? রত্নাকর। রত্ন যোগ আকর সমান রত্নাকর। আবার যদি আমরা লিখি দেখো যে অ বা আয়ের পর যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকে, তাহলে উভয় মিলে এ হয়, একে একার হিসাবে লেখা হয়। তাহলে দেখো কি লিখেছি, অ বা আয়ের পরে যদি ই বা ই হয়, তাহলে উভয় মিলে এ হয়, একে একার হিসাবে লেখা হয়। যেমন ইতি যোগ আদি, এটা তোমাদের, এগুলো সব তোমাদের পরিচিত শব্দ, ইত্যাদি। হ্যাঁ, তাহলে দেখো এই আমরা যদি দেখো লক্ষ্য করি যে ইতি এখানে হ্রস্ব ইকার আছে, আদিতে আ আছে। হ্যাঁ, এই আমরা এই শব্দটা একটু উদাহরণটা পরিবর্তন করে লিখি দেখো, যে শুভ যোগ ইচ্ছা, এটা লিখি শুভ যোগ ইচ্ছা সমান কি হবে? শুভেচ্ছা। হ্যাঁ, শুভেচ্ছা। দেখো এই ভর মধ্যে একটা অ আছে, ভর মধ্যে অ আছে, সেই অ এর পরে এই যে ই আছে, অ এর পরে ই থাকার কারণে দেখো আমাদের এখানে সূত্র বলা হয়েছে যে প্রথম অংশে অ বা আ থাকবে, দ্বিতীয় অংশে ই বা ই থাকবে। তাহলে প্রথম অংশে এখানে অ আছে, দ্বিতীয় অংশে এখানে ই আছে, তাহলে এই সূত্রে পড়ে গেল। এই সূত্র অনুযায়ী এখন এই ইর পরিবর্তে একার হয়েছে। আমরা এখানে বলেছি এই ই থাকলে সেটা একারে পরিণত হয়। ঠিক আছে, এরপরে দেখো অ বা আয়ের পরে যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকে, হ্যাঁ, তাহলে উভয় মিলে ও হয় এবং ওকে ওকার হিসেবে লেখা হয়।
ওকে ওকার হিসেবে লেখা হয়। যেমন দেখো সূর্য যোগ উদয় সমান সূর্যোদয়, সূর্য যোগ উদয় সমান সূর্যোদয়। হ্যাঁ, আবার দেখো যদি আমরা তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে সূর্য যার মধ্যে একটা অ আছে, সে অ এর পরে উ থাকার কারণে আমাদের সূত্র অনুযায়ী অ এর পরে উ থাকলে ওকার হবে। অ আছে তারপরে উ আছে, সূত্র অনুযায়ী এখানে দেখো এখানে শুধু জ ছিল, এখন এখানে জয়ের সাথে ওকার ব্যবহৃত হয়েছে, দেখা যাচ্ছে ওকার ব্যবহৃত হচ্ছে সূর্যোদয়। একইভাবে যদি আমরা দেখো লিখি অ বা আয়ের পরে যদি রি থাকে, তাহলে অ বা আয়ের পরে যদি রি থাকে তাহলে কি হয়, তাহলে আমাদের অ আ এবং রি মিলে তাহলে দেখো অর হয়। কি হবে, অর হয়। আমরা জানি যে অয়ের কোনো কার নেই, এই কারণে এটা বাদ হয়ে যায়, আর রটা রেফ হিসাবে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয়। আমরা তাহলে কি পেলাম দেখো, অ বা আয়ের পরে যদি এই অ বা আয়ের পরে যদি অ বা আয়ের পরে যদি অ বা আয়ের পরে যদি তাহলে দেখো এই ঠিক আছে, আমাদের এই অ বা আয়ের পরে যদি রি থাকে তাহলে এই অর হয়, অয়ের কোনো কার নাই, আর র রেফ হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো দেখো এই না, এই যে দেখো এখানে কিন্তু এই জয়ের সাথে অ আছে এবং তারপরে উ আছে, এই কারণে জয়ের সাথে এখানে ওকার হয়েছে, জয় ওকার হবে, এখানে জয় ওকার হবে। কারণ কি, কারণ হলো সূত্র অনুযায়ী দেখো এই যে অ এর পরে এই যে দেখো জয়ের মধ্যে অ আছে তারপরে উ আছে, এই কারণে এই সূত্র অনুযায়ী ওকার হয়েছে, ওকারটা জয়ের সাথে লেখা হয়েছে। এবার দেখো অ বা আয়ের পরে যদি রি থাকে তাহলে অ আ এবং রি এর পরিবর্তে অর হয়, অয়ের কোনো কার নাই, এই জন্য এটা বাদ পড়ে যায়, রটা রেফ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো দেব যোগ ঋষি সমান দেবর্ষি, দেবর্ষি। দেখো এই বর মধ্যে একটা অ আছে, সেই অ এবং এই রি, বর মধ্যে যে অ আছে সেই অ আর এই রি মিলে অর হয়েছে, এবং এই অয়ের কোনো কার না থাকায় রটা এই যে স্বর উপরে ব্যবহৃত হয়েছে, আর এই দেব এখানে লেখা হয়েছে, আর এই স্বরস্বইকার এখানে লিখে এই রয়ের সংক্ষিপ্ত রূপ রেপকে তার উপরে প্রদান করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এরপরে লিখতে পারি যে অ বা আয়ের পরে যদি ঋত থাকে, অ বা আয়ের পরে যদি ঋত থাকে, একটু লক্ষ্য করো সবাই, অ বা আয়ের পর যদি ঋত থাকে তাহলে অ আ এবং ঋতর রি এগুলো মিলে আর হয়। কি হয়, আর হয়। এর আকে আকার হিসেবে পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়, এবং এই রকে রেফ হিসেবে পরবর্তী বর্ণে লেখা হয়। দেখো তো নিয়মটা বোঝা যায় কি না। আমরা বলতে চাচ্ছি প্রথম শব্দের শেষে যদি অ বা আ থাকে এবং দ্বিতীয় শব্দের শেষে যদি ঋত থাকে, আগের নিয়মটা ছিল শুধু রি দিয়ে যে কোনো শব্দ থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ লিখছিলাম রি দিয়ে ঋষি, আর এখন বলছি অনলি ঋত। অ বা আয়ের পরে যদি ঋত থাকে তাহলে এই ঋতর রি আর এই অ আ মিলে হবে আর। তোমরা জানো যে আয়ের সংক্ষিপ্ত রূপ কি, আকার,
আটা আকার হিসেবে পূর্ববর্তী বর্ণের সাথে চলে যাবে, আর এই রটা রেফ হিসেবে পরবর্তী বর্ণের সাথে চলে যাবে। আমরা একটা উদাহরণ নিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দেখো, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত দেখো সমান ক্ষুধার্ত কিভাবে হয় আমরা একটু দেখি। দেখো এখানে খু আছে, লিখলাম খু, ধ লিখলাম, এরপরে এই যে আকার দেখো একটু লক্ষ্য করো, এই আকারটা আর এই যে রি, এই দুইটা মিলে কি হবে, সূত্র অনুযায়ী আর হওয়ার কথা। সেই আর এর আকে আমরা আকার হিসাবে এই যে লিখলাম, হ্যাঁ আকার হিসাবে কোথায় লিখলাম, এই যে লিখেছি। আর র রইল, এদিকে ত আছে দেখো, এই তটা আগে লিখে এই রকে সংক্ষিপ্ত রূপ হিসাবে রেপ হিসাবে এখানে লিখে দিলাম, তাহলে কিন্তু ক্ষুধার্ত হয়ে গেল। আবার একটু লক্ষ্য করো, ক্ষুধার এই আকার মানে আ, আর ঋতর এই রি, এই আ আর রি মিলে হয় আর। এই আর এর আকে আকার হিসেবে এই ধয়ের সাথে লেখা হয়েছে আর, এই যে ত এখানে নিয়ে এসে লেখা হয়েছে, এবং এই রকে সূত্র অনুযায়ী যে আর পেয়েছিলাম তার যে র অবশিষ্ট আছে, এই রকে রেফ হিসেবে তয়ের উপরে ব্যবহার করে হয়ে গেছে তয় রেফ। তাহলে কি হয়ে গেল, ক্ষুধার্ত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে শব্দটা আমরা এখানে লিখে রাখি, ক্ষুধা যোগ ঋত সমান ক্ষুধার্ত। ফাইন, ক্ষুধার্ত। এরপরে দেখো, যদি আমরা লিখি যে অ বা আয়ের পরে যদি এ বা ওই থাকে, তাহলে উভয় মিলে ওই হয় এবং ওইকে ঐকার হিসাবে লেখা হয়। কি হিসাবে লেখা হয়, ঐকার হিসেবে। দেখো একটু খেয়াল করো, অ বা আয়ের পরে যদি এ বা ওই থাকে, তাই উভয় মিলে ওই হয় এবং ওইকে ঐকার হিসেবে লেখা হয়। যেমন দেখো, যেমন আমরা যদি লিখি জন যোগ এক, জন যোগ এক, আমরা বোঝার জন্য আগে নিচে লিখি, পরে পাশে লিখব। দেখো এই নর মধ্যে একটা অ আছে, সেই অ এর পরে এ আছে। আমরা পড়েছি অ এর পরে এ থাকলে সেই এটা কি হয়ে যাবে, ওই হয়ে যাবে, ওইকে ঐকার হিসাবে লিখব। তা আগে যা আছে জ ন লিখলাম, এরপরে এর পরিবর্তে এখন ঐকার পেয়েছি, এই লিখলাম ঐকার, বাকি আছে ক, তাহলে কি হয়ে গেল, জনৈক। বিষয়টা লক্ষ্য করো যে এই জন একটা শব্দ, এক একটা শব্দ, জন একটা শব্দ, এক একটা শব্দ। তো এখানে আমরা জনের যে ন আছে, নর মধ্যে একটা অ আছে, ন, তার মানে এটার মধ্যে একটা অ আছে। সেই অ এবং একের এ, অ এবং এ মিলে দেখো সূত্র অনুযায়ী অ এবং এ মিলে ওই হয়, ওইকে ঐকার হিসাবে পূর্ববর্তী বর্ণের সাথে লিখতে হয়। তাহলে আগে যে জন আছে এখানেও জন লিখেছি, লিখে সূত্রের যে ঐকার সেটা নর সাথে পূর্বের বর্ণে মানে এই পূর্বের বর্ণের সাথে ঐকার হিসাবে বসিয়েছি। এরপরে বাকি আছে ক, সেই কটা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ এখন হয়ে গেল জনৈক। শব্দটা কি হয়েছে, জনৈক হয়েছে। তাহলে দেখো আমরা এখন জনৈকটাকে সামনে লিখে ফেলি। হ্যাঁ, জনৈক, এটাকে অনেকে আবার জৈনক বলে থাকো তোমরা, অনেক সময় আমি শুনেছি, এটা না বলে জনৈক। এরপরে দেখো অ বা আয়ের পরে যদি ও বা ঔ থাকে, তাহলে উভয় মিলে ঔ হয় এবং ঔকে ঔকার হিসেবে লেখা হয়। আমার লেখা কি বোঝা যাচ্ছে ভিডিওতে? যদি বোঝা না যায় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে, যদি কোনো কোশ্চেন থাকে তাও কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। লাইভ ক্লাসের এটা একটা সুবিধা যে তোমরা যে কোনো প্রশ্ন হ্যাঁ করবে, সাথে সাথে তোমরা সেই উত্তরটি পেয়ে যাবে। তাহলে দেখো এই
আমরা লিখেছি অ বা আয়ের পরে যদি অ বা আয়ের পরে যদি ও বা ঔ থাকে, উভয় মিলে ঔ হয়। যেমন দেখো মহা যোগ ঔষধ। হ্যাঁ, আমরা আগে একটু নিচে লিখবো। দেখো এখানে এবং হ লিখেছি, এই ম এর পরে হ লিখেছি। এখানে যে আ আছে আর ঔ আছে, আ এবং ঔ মিলে ঔকারে পরিণত হবে। দেখো এখন ঔকারটা লিখে ফেলি। এই যে লিখলাম ঔকার, আর বাকি আছে স ধ, তাহলে স ধ, তাহলে কি হয়ে গেল মহৌষধ। মহাযোগ ঔষধ সমান মহৌষধ। তাহলে শব্দটা আমরা এবার এখানে লিখে ফেলি মহৌষধ। হ্যাঁ, দেখো আমরা এরপরে আরেকটা নিয়ম লিখতে পারি। হ্রস্ব বা দীর্ঘ ই, হ্রস্ব ই বা দীর্ঘ ই, মানে ই এর পরে যদি ই থাকে, সেটা হ্রস্ব ই বা দীর্ঘ ই যাই হোক, ই এর পরে যদি ই থাকে তাহলে উভয় মিলে দীর্ঘ ই হয় এবং দীর্ঘ ইকে দীর্ঘ ই কার হিসাবে লেখা হয়। হ্যাঁ, আমি আবার দীর্ঘ ই কারটা দেখো কেমন লিখেছি। আমার দীর্ঘ ই কারটা বোধহয় বেশি ভালো হয় না। হ্যাঁ, তো দেখো হ্রস্ব ই বা দীর্ঘ ই এর পর হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকলে উভয় মিলে দীর্ঘ ই হয় এবং দীর্ঘ ইকে দীর্ঘ ই কার হিসেবে লেখা হয়। যেমন দেখো আমরা একটা উদাহরণ নেই, একেবারে খুবই প্রচলিত একটা উদাহরণ। এই উদাহরণটা আমি এই জন্য নিলাম যে আমার একটা প্রবন্ধ আছে যেটা আমি লিখেছি যে বাংলা বানানে গুজব। সম্প্রতি বলা যায় কয়েক বছর যাবত একটা গুজব ছড়িয়েছে যে বাংলা বানানে আর কোনো হ্রস্ব ইকার দীর্ঘ ইকার নাই, সব হ্রস্ব ইকার হয়ে গেছে। আসলে এটা সম্পূর্ণ একটা গুজব। হ্যাঁ, হ্রস্ব ইকার হয়েছে কোথায়? যে সকল তৎসম শব্দের বানানে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দুটোই শুদ্ধ। আবার বলি, যে সকল তৎসম শব্দের বানানে হ্রস্ব ই এবং দীর্ঘ ই বা হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার, হ্রস্ব উ বা দীর্ঘ উ, হ্রস্ব উকার বা দীর্ঘ উকার উভয় স্বরধ্বনি শুদ্ধ, সে সকল শব্দের ক্ষেত্রে এখন থেকে শুধু হ্রস্ব স্বর ব্যবহার করা হবে। হ্যাঁ, যেমন দেখো বাড়ি, এটা অভিধানে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটো দিয়েই শুদ্ধ, এই কারণে এখন এটাকে হ্রস্ব ইকার লিখতে হবে। কিন্তু অন্যান্য নিয়মগুলো কিন্তু সবই ঠিক আছে। তো আমরা সন্ধিতে যেটা পড়ছি, দেখো এই যে প্রথম শব্দের সাথে এটা একটা উপসর্গ, এর সাথে হ্রস্ব ইকার আছে এবং দ্বিতীয়টা এই এখানে দীর্ঘই আছে। এই হ্রস্ব ই দীর্ঘ ই মিলে দীর্ঘ ই হয় এবং দীর্ঘ ইকে দীর্ঘ ই কার হিসাবে লেখা হয়। দীর্ঘ ই কার হিসাবে লেখা হয়। আমি নিচে লিখলে কি দেখা যাচ্ছে? তাহলে একটু লক্ষ্য করো। দেখো পরি, এই যে পরি আছে। এবার একটু লক্ষ্য করো যে আমি এই যে পরি লিখেছি, এখানে ছিল পরিতে হ্রস্ব ইকার, এখন পরিতে দীর্ঘ ইকার হলো কিভাবে? এই হ্রস্ব ই এবং এই দীর্ঘ ই, এই হ্রস্ব ই এবং এই দীর্ঘ ই, এই দুইটা ই ধ্বনি মিলে দীর্ঘ ই হয়েছে। আমরা দীর্ঘ ইকে এখানে রয়ের সাথে দীর্ঘ ই কার হিসাবে লিখেছি এবং বাকি আছে খা। এখন এই খাকে আমরা এখানে নিয়ে আসব, তাহলে হয়ে গেল কি পরীক্ষা। পরীক্ষা শব্দটিকে হ্রস্ব ইকার দিয়ে লেখার কোনো বিধান নেই, কোনো বিধান নেই। এটা দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে, তা না হলে সেটা ভুল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আরেকটা নিয়ম আমরা শুধু দেখব, আগামী ক্লাসে আবার বাকিগুলো দেখব। দেখো এই হ্রস্ব ই বা দীর্ঘ ই এর পর যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই ছাড়া অন্য স্বরবর্ণ হয়, অন্য স্বরবর্ণ হয়, তাহলে কি হবে? তাহলে এই যে পূর্ববর্তী হ্রস্ব ই বা দীর্ঘ ই আছে, এটা পরিবর্তন হয়ে জ হয়ে যায় এবং জকে জ ফলা হিসাবে লেখা হয়। আমি আবার বলি বিষয়টা, হ্রস্ব ই বা দীর্ঘ ই এর পর যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই ছাড়া অন্য স্বরবর্ণ হয়,
তাহলে পূর্ববর্তী হ্রস্ব ই দীর্ঘ ই পরিবর্তন হয়ে জ হয় এবং জকে জ ফলা হিসাবে লেখা হয়। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, দেখো তোমাদের পরিচিত একটি উদাহরণ, যেমন দেখো নি যোগ উন শব্দটা অনেক মজার আমার কাছে, আমি দেখেছি অনেকেই এই শব্দটা শুদ্ধ উচ্চারণ করেন, আবার এও দেখেছি যে অনেক মানুষ এই শব্দটি ভুল উচ্চারণ করে থাকেন। আচ্ছা, তাহলে দেখো এই নি এখানে হ্রস্ব ই আছে, এরপরে এখানে অন্য স্বরবর্ণ আছে, হ্রস্ব ই বা দীর্ঘ ই নাই। আচ্ছা, যদি এখানে হ্রস্ব ই দীর্ঘ ই থাকতো তাহলে এই হ্রস্ব ইকারটা দীর্ঘ ইকার হয়ে যেত। তো আমাদের সূত্র অনুযায়ী যেহেতু হ্রস্ব ই দীর্ঘ ইর পর হ্রস্ব ই দীর্ঘ ই ছাড়া হ্রস্ব উ তাহলে অন্য স্বরবর্ণ, তাহলে দেখো অন্য স্বরবর্ণ যেহেতু সেহেতু পূর্ববর্তী হ্রস্ব ই পরিবর্তন হয়ে জ হওয়ার কথা, সেই জকে আমরা জ ফলা হিসাবে লিখব, অর্থাৎ এখানে হবে নয় জ ফলা। আমি আবার বলছি, হ্রস্ব ইকারের পর অন্য স্বরবর্ণ থাকার কারণে এই হ্রস্ব ইকারটা পরিবর্তন হয়ে জ ফলা হয়েছে। কি হয়েছে? জ ফলা হয়েছে, লিখেছি নয় জ ফলা। এরপর দেখো এখানে উন আছে, এখন দীর্ঘ উ ন, এখন এই দীর্ঘ উকে আমরা দীর্ঘ উ কার হিসাবে লিখব, এখানে কি হিসাবে লিখব? দীর্ঘ উ কার। এবং তারপরে এই যে ন আছে দন্ত ন, সেই দন্ত নটাকে আমরা সরাসরি লিখে দিলাম। তাহলে শব্দটার উচ্চারণ হলো কি জানো? নুনো। শব্দটার উচ্চারণ কি হবে? নুনো। শব্দটা তোমরা শিখে নাও, উচ্চারণটাও জেনে নাও। শব্দটার উচ্চারণটা কিন্তু নুনো। অনেকেই ভুল করে আমরা এটাকে ন্যূন বলি, আমরা বলি ন্যূনতম। শব্দটা উচ্চারণ ভুল, ন্যূনতম করলে উচ্চারণটা কি হবে? ভুল হবে। আমাদের উচ্চারণ করতে হবে ন্যূনতম। কি উচ্চারণ করতে হবে শিক্ষার্থীরা? ন্যূনতম, অর্থাৎ শব্দটা হলো নুনো। শব্দটা কি? নুনো। তোমরা লক্ষ্য করে যদি কনফিউশন থাকে তাহলে ব্যবহারিক বাংলা অভিধান অথবা আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে কোনো অভিধান তোমরা দেখে শব্দটি মিলিয়ে নিতে পারো। তার মানে শব্দটি হচ্ছে কি? নুনো। এর সাথে তম যোগ করলে হয় ন্যূনতম। আমরা যে ন্যূনতম বলি মানে কমপক্ষে, ন্যূনতম অর্থ কমপক্ষে। তাহলে দেখো এখানে আমরা সন্ধি জানা থাকলে কিন্তু শব্দের উচ্চারণ ভালো হয়, শব্দের বানান শুদ্ধ জানা যায়, শব্দকে ভালোভাবে ব্যবহার করা যায়। শুদ্ধ বানান জানার জন্য সন্ধি জানাটা অপরিহার্য। অবশ্যই সন্ধি জানা থাকলে অবশ্যই শব্দের শুদ্ধ রূপ ব্যবহার করতে সুবিধা হয়। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে একটি আমার কাছে ভালো শব্দ এটা মনে হয়েছে, যেটা নি যোগ উনু থেকে নুনো, শব্দটা হবে নুনো। এর পরবর্তী নিয়ম এবং উদাহরণগুলো নিয়ে আমরা পরের ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।